আসসালামু আলাইকুম। আমেরিকা তো নিজের ফাঁদে পড়েছেই। আর ইরান যেভাবে এক ঢিলে তিন পাখি শিকার করছে, বা রাশিয়া যেভাবে ইউরোপ আমেরিকা দুইটাকে নিয়ে খেলছে, এবং আরবের শাসকেরা তাদের স্বপ্ন, তাদের আশা ভরসা ভেঙে কীভাবে চুরমার হয়ে গেছে, বিষয়গুলো একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমেরিকা তার নিজের ফাঁদে পড়েছে। এখন এই ব্যাখ্যাটা যদি বুঝতে হয় ইরান কিভাবে আমেরিকাকে তাদেরই ফাঁদে ফেলেছে, তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। দেখেন, 1979 সালে যখন ইরানের রাজা শাহ পালভিকে হটিয়ে যখন সেখানে সর্বপ্রথম ইসলামিক রিপাবলিক ক্ষমতায় আসে, অর্থাৎ প্রথম যে আয়াতুল্লাহ খমেনি, রুহুল খমেনি যখন ক্ষমতায় আসে, তার কিছুদিন পর আমেরিকার সহযোগিতায় রুহুল খমেনি তার রেজিমকে চেঞ্জ করার জন্য আমেরিকা ইরাককে দিয়ে ইরানে আক্রমণ করায়। তখন ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন। তো ওই সময় সাদ্দাম যখন ইরানে আক্রমণ করার পরে প্রথম দিকে কিন্তু ইরাক বেশ এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে ইরান যখন আবার ব্যাকফাইট শুরু করে, তখন কিন্তু সাদ্দাম বুঝতে পারে তার প্রায় জয়ের সম্ভাবনা নাই বললেই চলে। এমন একটা পরিস্থিতিতে তখন সাদ্দাম আমেরিকার কাছে সাহায্য চাইলো যে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবো না। কিন্তু আমেরিকা হচ্ছে দুনিয়া চালাক। তারা যে কোনো একটা জায়গায় কিছু করতে একটা উসিলের প্রয়োজন, যেই উসিলায় তারা কোনো দেশে আক্রমণ করবে। তখন আমেরিকা ইরাককে বুদ্ধি দিল, তোমরা হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের যত নৌযান আছে, যত জাহাজ আছে, সব কিছুতে আক্রমণ করে দাও। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আমরা তোমাদের সাথে যুদ্ধে যোগ দেব। কিন্তু এই কথার পরেই দু একদিন পরে ইরাক হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের যত নৌযান আছে, তেলের ট্যাঙ্কার আছে, সামরিক যান আছে, সব কিছুর উপরে হামলা করে তছনছ করে দিছে। যদিও তখন ইরানের নৌবাহিনী ততটা শক্তিশালী ছিল না, কিন্তু ওই সময় রুহুল খামেনি হরমুজ প্রণালী তখন বন্ধ করেন নাই। বন্ধ না করার পরে ওই মুহূর্তে আমেরিকা সেখানে সরাসরি যুদ্ধে জড়ানোর মতো সেই সুযোগটা পায় নাই। যদিও সুযোগ সন্ধানী দেশ, তারও প্রায় যুদ্ধ শেষের প্রায় 2 বছর পর এমনিতেই তারা আক্রমণ করেছিল ইরানে। সেই সময় সে যাত্রায় পৃথিবীকে বাঁচানোর একটা অজুহাত দেখিয়ে আমেরিকা সেখানে ইন্টারফেয়ার করার সুযোগ পায়নি। ঠিক আজকের দিনেও আমেরিকা যখন ইরানে আক্রমণ করার আগে থেকে ইরান বলে আসছে, আপনারা যদি আমাদের উপর আক্রমণ করুন তাহলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। দ্যাট মিন্স আমেরিকা আজকের দিনেও চায় ইরান হরমুজ প্রণালী সারা পৃথিবীর জন্য বন্ধ করে দিক। তাদের এটা একটা গোপন ইচ্ছা। যখন ইরান এরকম একটা কনফ্লিক্টের ভেতরে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে, তখন আমেরিকা সারা পৃথিবীকে দেখানোর জন্য সুপারম্যান হয়ে হাজির হবে এবং তাদের সম্পূর্ণ শক্তি, তাদের নৌশক্তি এবং আকাশ শক্তি নিয়ে ইরানের উপর এই হরমুজ প্রণালীতে অবস্থিত প্রত্যেকটা নৌযান, তাদের যে সামরিক সদর দপ্তর আছে, নৌবাহিনী আছে, তাদের উপর হামলে পড়বে। এবং এটা সেখান থেকে যদি রিলিজ করতে পারে, তাহলে পৃথিবীকে বলবে, দেখো আমি তোমাদের জন্য গিফট নিয়ে এনেছি, তোমাদের জন্য এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট। কয়েকদিন আগে কিন্তু ট্রাম্পের কথা বলেছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে সে সেখানে সর্বোচ্চ শক্তিতে আক্রমণ করবে এবং সে পৃথিবীবাসীকে হরমুজ প্রণালী গিফট দেবে। দেখেন, ইরান কিন্তু হরমুজ প্রণালী নিয়ে বিভিন্ন লেভেলে খেলতেছে। একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছিল শেষ হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। আর একটা পর্যায়ে গিয়ে চায়না সহ কিছু দেশকে প্রথমে তাদের জাহাজগুলো নিয়ে যাওয়ার অনুমতি দিছে। এরপরে বাংলাদেশ সহ আরও বেশ কিছু বন্ধু প্রতিম দেশ আছে, তাদেরকে অনুমতি দিছে চলাচলের জন্য, জাহাজে বাধা দেবে না। এখন রাশিয়া যে খেলাটা খেলতেছে, সেখানে আমেরিকা বারবার চাচ্ছিল তার মিত্র যে দেশগুলো আছে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং ইউরোপিয়ান মিত্র, অস্ট্রেলিয়া, জাপান সহ অন্যান্য মিত্রদেরকে যুক্ত করে ইরানের উপর চাপ তৈরি করার জন্য, যাতে সেখানে হরমুজের ওসুলা দিয়ে তারা তাদের মিত্রদেরকে সেখানে এনে বড় আকারের ম্যাসাকার করতে পারে। অন্যান্য দেশের সাপোর্ট যদি থাকে তাহলে এটা হয়তো একসময় পসিবল। এখন ইরান এখানে আরেকটা বড় ধরনের চাল দিল। ইরানের চালটা ছিল এরকম, এখন ইরানের কথা হচ্ছে, দেখেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের জন্য সেটা বন্ধ থাকবে। এবং এর আগের চালটা ছিল এরকম যে যারা চাইনিজ মুদ্রা ইয়ানে তেল কিনবে তাদের জন্য হরমুজ প্রণালী খোলা। কিন্তু এখানে আরেকটা ডাবল গেমিং খেলছে ইরান।
এই ডাবল গেমটা হচ্ছে এরকম, দেখেন ইরান আমেরিকা ইসরায়েল ছাড়া সবার জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে ঠিকই, কিন্তু মধ্যপ্রাচ্যে যেই সমস্ত দেশগুলো থেকে তেল হরমুজ প্রণালী দিয়ে আসবে, বিশেষ করে আরব আমিরাত, তারপরে হচ্ছে কুয়েত, তারপরে হচ্ছে আপনার বাহরাইন, সৌদি কিন্তু হরমুজ প্রণালী ছাড়াও কিছু তেল রপ্তানি করতে পারে। এই দেশগুলো যত তেল ক্ষেত্র আছে, যত তেল শোধনাগার আছে, আপনার অপরিশোধিত তেল, এই সবগুলোতে কিন্তু ইরান আক্রমণ করে এগুলো বন্ধ করে দিছে। গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র বন্ধ করে দিছে, অর্থাৎ হরমুজ প্রণালী খোলা থাকবে ঠিকই, কিন্তু যেহেতু গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র বন্ধই, তাহলে তেল পাঠাইবো কার কাছে, গ্যাস পাঠাইবো কার কাছে? দিস ইজ কল্ড পলিটিক্স। এই যাত্রায়ও সেমভাবে আমেরিকা তার সকল মিত্রকে চেষ্টা করেও একসাথ করে সারা পৃথিবীর, যে এখন তো যুদ্ধে আমেরিকার নিজের খরচ হচ্ছে, নিজেদের সৈন্য মারা যাচ্ছে, নিজেদের অস্ত্র ভান্ডার টান পড়তেছে, নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম শেষ হচ্ছে, নিজেদের ফাইটার জেটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো রিপেয়ারিং করা লাগতেছে, এগুলো কিন্তু বারবার একসাথে ইচ্ছা করলেই ঘন্টার পর ঘন্টা শত শত ঘন্টা চালানো যায় না। একটা F-35 একটা রাউন্ড দেওয়ার পরও 6 ঘন্টা সেটাকে রেস্ট দিতে হয়, এগুলো সফটওয়্যার চেক করতে হয়, অনেক হিসাব নিকাশ, সেখানে জ্বালানির হিসেব আছে। এখন আমেরিকা তো এই যুদ্ধে একা একা কুলাইতে পারতেছে না, যদিও ট্রাম্প বারবার বলতেছে আমি জিতে যাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে। এখন ইরানের আবার আপনার আব্বাস আরাকচি এক একটা স্পিচ দিচ্ছে যেন মানে ট্রাম্পকে ধুয়ে দেওয়া হচ্ছে, যে আপনি যদি জিতেই যান তাহলে আরেকজনের কাছে জাহাজ ভিক্ষা চান কেন, আরেকজনের সাহায্য চান কেন? দ্যাট মিনস আমেরিকা এই যুদ্ধে নিজেদের পাতানো ফাঁদে পা দিয়েছে, কেমনভাবে পা দিয়েছে, এবং এখান থেকে ওঠার মতো তাদের সুযোগ নেই কেন? সেখানে রাশিয়া যেভাবে আপনার ইউক্রেন যুদ্ধে আক্রমণ করে এখন আর চাইলেও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না, ওখানে তাদের কাদার ভিতরে পা আটকে গেছে, সেম অবস্থা হয়েছে ইরানের ভিতরে আসি আমেরিকার, এখন তাদের পা আটকে গেছে। যেহেতু ইউরোপিয়ান মিত্র আবার অন্যান্য মিত্ররা দেখছে আমেরিকা এটা যে তার সম্ভাবনা কম, তারা কিন্তু সেভাবে সাপোর্ট দিচ্ছে না, এবং ট্যারিফ ইস্যু সহ সে যেভাবে ইউরোপিয়ান দেশ অন্যান্য দেশের উপর তুচ্ছ তাচ্ছিল্য করে ট্যারিফ আরোপ করছে, সেখান থেকে এই দেশগুলো তার উপর এমনিতেই মন উঠে গেছে। এর বাইরে ইউরোপ আরেকটা জিনিস দেখতেছে, এই যে রাশিয়ার পুতিন, যে পুতিনের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, তেল না কেনার জন্য ভারত সহ সারা পৃথিবীর উপর এত চাপ দেওয়া হলো, এখন একমাত্র এই একটা ইরান যুদ্ধে পুতিনের পায়ে ধরা লাগতেছে সবাই, তার কাছ থেকে সবাই তেল কিনতে বাধ্য, তেল কেনার জন্য তার কাছে অনুরোধ করতেছে, বিভিন্ন দেশকে অনুমতি দেওয়া হচ্ছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এখন ইউরোপ দেখতেছে হায়রে, এতদিন যাবৎ আমরা চেষ্টা করলাম রাশিয়াকে কোণঠাসা করে রাখতে, যাতে আমরা ইউক্রেনে একটা জয় লাভ করতে পারি, বা ইউক্রেন যাতে একটা ভালো পর্যায়ে যায়। এখন তো রাশিয়া আরও শক্তিশালী হচ্ছে, অর্থনৈতিকভাবেও তারা শক্তিশালী হচ্ছে, তাদের অস্ত্রশস্ত্র আছে, আমেরিকা তো তাদেরকে ধোঁকা দিচ্ছে, সেখানে তারা একটা বিপদে পড়লো। আরবের নেতারা একই, তারা সারা জীবন হচ্ছে শক্তির পূজারী, যার যত শক্তি সে তাকে তত বেশি পুজো করে, মানে শক্তের ভক্ত নরমের জম, শক্তিশালীকে আরও দেখলে চুপ করে বসে থাকে। এখন আমেরিকা তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে, আর এতদিন ভাবছিল ইরান আর কী করবো, এখন যেরকম ইরানের শক্তি দেখে তারাও এখন আর বলার মতো কোনো অবস্থায় নেই, কী বলবে, মানে বলতে চাইলে দশ বার আবার চিন্তা করে বলবো না না বলবো। এর বাইরে হচ্ছে আরবের শাসকেরা চাইলে যে ইরানের উপর কিছু করবে, কোথাও হামলা করবে, ভয় দেখাবে, ওইরকম কোনো স্থাপনা নেই। আমেরিকা যেখানে যেখানে প্রয়োজন সেখানে অলরেডি হামলা করছে, তো এরা আসলে কিছুই করার মতো এদের হাতে নাই। এরা এখন মানে মাথায় হাত দিয়া চিন্তা করতেছে, এত দিনে তাদের সাজানো হয়তো বাগানগুলো দিনে দিনে তছনছ হয়ে যাচ্ছে, তাদের উপর আস্তে আস্তে প্রেশার আসা শুরু হবে, জনগণ কথা বলা শুরু করবে, সোশ্যাল মিডিয়া অলরেডি বিভিন্ন মানুষ নামে বেনামে, মিডল ইস্টে যদিও সব কিছু শেয়ার করা যায় না, বলা যায় না, এখন টুইটার, তারপর হচ্ছে আপনার ফেসবুক ইনস্টাগ্রামে নামে বেনামে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে সাধারণ নাগরিক থেকে, এবং আরবের শাসকদের এটা কিন্তু দিন দিন চিন্তিত করে তুলছে। তাদের তো ক্ষমতার মেন উৎস হচ্ছে রাজতন্ত্র, তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত শক্তিশালী দেশগুলোর পুজো করে, এখন এই জায়গাতে তারা একটু বিপদের ভিতরে পড়েছে। এর বাইরে আমাদের এই অঞ্চলের যে সমস্ত দেশগুলো হয়েছে ভারত সহ, ভারতে কিন্তু আপনার এলএনজিতে খুব বড় ক্রাইসিস দেখা দিয়েছিল, অনেক জায়গায় এলএনজির সংকট দেখা দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে হয়তো রাশিয়া থেকে তেল এবং গ্যাস কেনার জন্য কিছু অনুমতি দেওয়া হয়েছে। তারপরেও যদি এভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকে, অর্থাৎ তেল এখান দিয়ে না আসা হয়, তাহলে টুডে অর টুমোরো আপনার তেলের ব্যারেল 150 বা 200-র কাছাকাছি উঠে যাবে। এবং যদি সারা পৃথিবীতে এই অর্থনৈতিক চাপটা সৃষ্টি হয়, যেহেতু আমেরিকার যেই হিসেবটা করতে চেয়েছিল যে আমি সারা পৃথিবীর সুপারম্যান হয়ে এটাকে হরমুজ প্রণালী উদ্ধার করে সারা পৃথিবীকে আমি দেখিয়ে দেব, সেই স্বপ্নটার পূরণ হচ্ছে না কোনোভাবেই। তো এমন একটা জায়গায়, এমন একটা প্যাচের ভিতরে এখন আমেরিকা পড়ছে, না তার সঙ্গীরা, জোট সঙ্গীরা, ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো তাকে সহযোগিতা করবে। আরবের দেশগুলো প্রথমেও ভাবছিল হয়তো যদি আপনার
কোনো কারণবশত আমেরিকার জয়ের সম্ভাবনা দেখা দেয় তখনও তারা যোগ দেবে। এখন দেখতেছি আমেরিকার জয়ের সম্ভাবনা কম, আরবের শাসকরা এখন ওইখানে আর সরাসরি যোগ দেওয়ার অবস্থায় নেই। প্রথম দিকে কিন্তু তারা অবশ্যই নিজ থেকেই সেখানে যোগ দেয় নাই, পরিস্থিতি অবজারভেশন করতেছিল। আর আমেরিকা এমন কোনো পর্যায়ে নেই এখন এদেরকে চাপ দিয়ে তাদের সব কিছু উদ্ধার করবো, সেই পর্যায়েও আমেরিকা নাই। তারপরে রাশিয়া তাদের অবস্থান নিয়ে খেলতেছে, ইরান এখানে কিছু মাস্টার স্ট্রোক ইরান এবং আপনার হচ্ছে চায়না কিছু মাস্টার স্ট্রোক নিয়ে খেলতেছে। চায়না অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছে, তাদেরকে মিলিটারি ইন্টেলিজেন্ট, তারপরে স্যাটেলাইট ইন্টেলিজেন্স যেগুলো আছে তাদের বাইদু স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে, যেহেতু তারা এখন জিপিএসের বাইরে থেকে কাজ করতেছে। এখন যে আপনার ইরান যে সমস্ত আপনার এই ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলগুলা এই আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করতেছে, পাশাপাশি ড্রোনগুলা, তারা যে নেভিগেশন সিস্টেমটা ব্যবহার করতেছে সেটা কিন্তু জিপিএস না, আমেরিকান কোনো নেভিগেশন সিস্টেমের উপর তারা এখন নির্ভরশীল না। তারা এখন সম্পূর্ণ চাইনিজ বাইদু, এবং সেটাকে অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি পারফেক্ট, এবং এটার প্রায় অ্যাকুরেসি ক্ষমতাও শুনেছি প্রায় 1 মিটারের আশেপাশে। তো এরকম একটা সিস্টেম ব্যবহার করে, নেভিগেশন সিস্টেম করে এখন ইরানও খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখন যে বিষয়গুলো জমে ক্ষীর হয়ে গেছে, এখানে আরও বেশ কিছু জটিল বিষয় যুক্ত হবে। আগামী 3 দিনের ভিতরে হয়তো যুদ্ধবিরতি নিয়ে একটা বড় আকারের সুসংবাদ আসতে পারে। আমি এটা নিয়ে শীঘ্রই একটা ভিডিও বানাবো।